ক্লাসের বি তে করা আছে যে সেমিস্টার 4-এ ইউনিট 1 পপুলেশন জিওগ্রাফি। এই পপুলেশন জিওগ্রাফি তোমাদের অনার্সে পরে গেলে দেখবে 100 নম্বরে পড়তে হবে। তো সেটাকে ছোট্ট করে দেওয়া আছে যে তোমাদের পপুলেশন জিওগ্রাফির একটা অংশ, সেটা হলো যে মাইগ্রেশন। তো এই মাইগ্রেশন বাংলা হলো পরিব্রাজন। মাইগ্রেশন কথাটা আমরা জানি, ইংরেজি কথাটা, কিন্তু পরিব্রাজন কাকে বলে না, কোনো স্থায়ী, আমি এক লাইনে লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। স্থায়ী বা অস্থায়ীভাবে কোনো এক স্থান থেকে আরেক স্থানে যে মানুষের যাওয়া, সেটাকে পরিব্রাজন বলে, বা গমন, আমরা ভালো কথা বলি গমন করাকেই পরিব্রাজন বলে। তাহলে এইটুকু মাথায় রাখো। এবার সেটা কি হয়, এই ভাষাটা মনে রাখতে হবে। তার একটা থাকবে উৎসস্থল আর একটা থাকবে গন্তব্যস্থল। তাহলে উৎসস্থল থেকে গন্তব্যস্থলে যাবে। এবারে এটা পরিব্রাজনের কারণ কি? পরিব্রাজনের কারণ হলো কিছু আকর্ষণ, এই যে মানে কি বলে, উৎসস্থল থেকে বিকর্ষণ আর গন্তব্যস্থলে আকর্ষণ। কি কি কারণে হয়? প্রথম হচ্ছে আয়। আয়ের জন্য মানুষ তো রোজগারের জন্যই যায়। আমি পার্টসগুলো করে দিয়েছি, দেখো, উচ্চ আয়ের আশাতে তারা যায়। 2 হচ্ছে কি, শিক্ষার সুযোগ। আমরা দেখছি ভারতবর্ষ থেকে বহু শিক্ষার জন্য অন্য দেশে যাচ্ছে, আবার আফ্রিকান কান্ট্রিগুলো থেকে দেখছি আমরা শিক্ষার জন্য আমাদের দেশে শিক্ষার নীতি আসছে। তারপরে লাভজনক পেশা। পরিব্রাজন মানে এই যে মানুষ এক স্থান থেকে অপর স্থানে যায়, যে অন্য জায়গায় শহরে গেলে আমরা সেখানে একটা লাভজনক কিছু করতে পারবো, তারা ব্যবসা করতে পারবে, এই লাভজনক পেশার আশাতে তারা যায়। এরপর আছে জমির প্রাপ্যতা। কোনো জায়গায় দেখা গেলো শহরে প্রচুর জায়গার অভাব, তো দেখা গেলো অন্য একটা শহরে গিয়ে সেখানে জায়গা পাওয়া যাচ্ছে, কিংবা গ্রামে গিয়ে যা জায়গা পাওয়া যাচ্ছে সেখানে গিয়ে তারা ধীরে ধীরে করে গ্রাম থেকে আবার শহরে যাচ্ছে। এইভাবে তাদের স্বাস্থ্য ও চিকিৎসা, আমরা তো এটা প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গ থেকে প্রতি বছর হাজারে হাজারে লোক কোথায় যাচ্ছে, উড়িষ্যা যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, তারপরে বম্বে যাচ্ছে, বিভিন্ন রোগে ব্যাধির জন্য তারা এক স্থান থেকে অপর চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যাচ্ছে। তারপরে কি করছে না, স্বাচ্ছন্দ্য। দেখে এখান থেকে আমরা ওখানে খুব আরামে থাকবো, এক দেশ থেকে আরেক দেশে গেলে আমরা খুব আনন্দে থাকবো, আরামে থাকবো, সে আরাম প্রিয়তাও লক্ষ্য করে অনেকে যাচ্ছে তারপর রোজগার অনুযায়ী। এবার এগুলো একটা পয়েন্ট, যে পরিব্রাজনের কারণ আর বিকর্ষণটা ঠিক বিপরীত। যেখানে আয়ের লক্ষ্য সেখানে বিপরীত দিকে, যেখানে যে উৎসস্থলে থেকে সেখানে বিকর্ষণ মানে কি, সেখান থেকে চলে যাচ্ছে, তার মানে উৎসস্থল থেকে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, তাহলে এটা আকর্ষণ করছে আর এটা বিকর্ষণ করছে। তাহলে বিপরীত ওই পয়েন্টগুলোকে তোমরা বিকর্ষণে লিখে দেবে, বই যেমনই থাক না কেন। আমি 5টা 6টা করে পয়েন্ট দেওয়ার চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটা তোমাদের 5টা পয়েন্ট অন্তত বলতে হবে, 5 নম্বরের ম্যাক্সিমাম 5 নম্বর, 3 নম্বর থাকলে পয়েন্টগুলোকে একটু একটু করে লিখে দেবে। এরপরে কতগুলো বিশেষ শব্দ আমরা জানতে হবে, সেগুলো কি না, আভ্যন্তরীণ পরিব্রাজন। আভ্যন্তরীণ পরিব্রাজন মানে না, আমাদের দেশের মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্য, যেমন পশ্চিমবঙ্গ থেকে গুজরাট বা হরিয়ানা বা পাঞ্জাব, আমাদের এখান থেকে যাচ্ছে, এটাকে আভ্যন্তরীণ পরিব্রাজন বলে। তারপরে কি, অন্তর্মুখী পরিব্রাজন, মানে কেন্দ্রের দিকে যাওয়া, একটা স্থলের দিকে যাওয়া, যেমন শহরের দিকে বেশি লোক যাচ্ছে, সেইটাকে বলা হয় কেন্দ্রমুখী পরিব্রাজন, অন্তর্মুখী পরিব্রাজন। বহির্মুখী পরিব্রাজন মানে যে গ্রাম থেকে শহরের দিকে যদি যায়, তাহলে সেই গ্রাম থেকে চলে যাচ্ছে, উৎসস্থল থেকে শহরে যাচ্ছে, এটাকে বহির্মুখী পরিব্রাজন বলে। আমি সেভাবেই পয়েন্টগুলো করেছি। এবার এই দুটো শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকে গুলিয়ে ফেলে। ইমিগ্রেশন ইংরেজিতে, আর ইমিগ্রেশন। ইমিগ্রেশন মানে যে দেশে যাচ্ছে, ধরো এখান থেকে কেউ আমেরিকা যাচ্ছে, আমেরিকাতে ইমিগ্রেশন চেকিং হয়। আর ইমিগ্রেশন মানে আমার দেশ থেকে যখন যাচ্ছে, প্রবাসী হচ্ছে, আমার দেশ থেকে চলে যাচ্ছে, ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে, তখন তাকে ইমিগ্রেশন চেকিং বলা হয়। ইমিগ্রেশন, ইমিগ্রেশন, তাহলে এটা অভিবাসন আর এটা প্রবাস, আমার দেশ থেকে প্রবাস আর সেখানে অভিবাসন, এই শব্দ। এবার উৎসস্থল গন্তস্থল আমি আগেই বলেছি, যে এক স্থান থেকে যেখান থেকে যাচ্ছে সেটা উৎসস্থল, আর যেখানে যাচ্ছে সেটা গন্তব্যস্থল। এই কটা ভাষা, এই কটা টার্ম মনে রেখো। এরপরে পরিব্রাজনের প্রকার, কত রকমের পরিব্রাজন হয়। প্রথম আমরা আসছি বিশেষ বৈশিষ্ট্যের বিচারে। গ্রাম থেকে গ্রামে, কোনো গ্রাম থেকে, এক গ্রাম থেকে অন্য গ্রামে তো যাই আমরা কোনো না কোনো প্রয়োজনে। তার গ্রামে কেন যাই না, সেখানে ঘর তৈরি করতে পারি, এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘর করছি, অন্য গ্রামে ব্যবসা করছি, গ্রাম থেকে গ্রামে। এবার গ্রাম থেকে শহরে, এটা তো অনেকেই দেখেছি আমরা, গ্রাম থেকে শহরে আসছে কেন, সেই মানে রোজগারের আশায়, সেখানে পেশার আশায়,
যেভাবেই হোক গ্রাম থেকে শহরের দিকে পরিব্রাজন হয়। আবার শহরের থেকে শহরে যায়, যেমন কেউ হয়তো চেন্নাই আছে, সেখান থেকে কলকাতা আসছে ব্যবসার জন্য, কেউ কলকাতা থেকে আবার চেন্নাই যাচ্ছে, কলকাতা থেকে আবার কেউ মানে মুম্বাই যাচ্ছে, সেটা ব্যবসার জন্য যাওয়া হয়। তাহলে এই শহর থেকে শহরে হলো। এবারে আসছে রাষ্ট্রীয় সীমা, অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক। আমাদের দেশের মধ্যে হয় একটা রাজ্য থেকে আরেকটা রাজ্য, এটাকে অভ্যন্তরীণ বলে, এক রাজ্য থেকে আরেক রাজ্য, এটা আগেই বলেছি আমি। এরপরে কি এক দেশ থেকে অপর দেশে, এটা কি হয় না, এটা হচ্ছে তোমার ওই অন্তর্দেশে, আলাদা দেশে, অন্য দেশে, বিদেশে, এক দেশ থেকে আরেক, এশিয়া থেকে ধরো ইউরোপের দেশে যাচ্ছে, সেভাবেই করা আছে। এবারে বাধ্যবাধকতায় কখনো কখনো স্থায়িত্বের বিচারে স্বল্পকালীন, দীর্ঘকালীন, দৈনিক, ঋতুভিত্তিক। এই স্বল্পকালীন মানে কি না, সকালবেলা কেউ মনে করলো যে শহরে যাচ্ছে কাজ করতে, যেমন ধরো কেউ মনে হলো এখান থেকে কলকাতা যাচ্ছে, অনেক গ্রাম থেকে কলকাতা অনেকেই কাজ করতে আসে, আবার কলকাতা থেকে সন্ধ্যেবেলা কাজ করে ফিরে যায়, এটা হচ্ছে কি তোমার স্বল্পকালীন। আর দীর্ঘকালীন মানে একটা শহর থেকে আরেকটা শহরে অনেক দিন ধরে থাকছে, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর থাকছে, এরকম হতে পারে। তারপরে কি আছে না দৈনিক, দৈনিক তো আগেই বললাম। এরপরে কি আছে না ঋতুভিত্তিক। ঋতুভিত্তিক মানে কখনো কখনো শীতকালীন, যেখানে প্রচণ্ড ঠান্ডার দেশ, তোমরা দেখবে কলকাতাতে এখন ভুটানি মেয়েরা, ছেলেরা অনেক জামা কাপড় বিক্রি করতে আসছে, ওই কী বলে এর ধারে কলেজ স্ট্রিটের আশেপাশে। তারা মানে কি এই ঋতুতে, এই শীতের ঋতুতে তারা এসে ব্যবসা করার জন্য আসছে, এটাকে ঋতুভিত্তিক অভিবাজন বা ঋতুভিত্তিক পরিব্রাজন বলে। এবার আমরা এইটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, জনসংখ্যার উপর পরিব্রাজনের প্রভাব। জনসংখ্যার উপর পরিব্রাজনের প্রভাব মানে জনসংখ্যার এদিক ওদিক হয়ে যায়, ডেমোগ্রাফিক চেঞ্জ বলি যাকে। কীভাবে হয়? প্রথম আছে জনসংখ্যার ভিত্তিতে। এই জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যার হার কি হয় না, যেখানে উৎস থেকে গন্তব্যের দিকে যাচ্ছে, উৎস থেকে গন্তব্যের দিকে যাচ্ছে, সেখানে কি হচ্ছে তরুণ প্রজন্মগুলোই চলে যায়। ফলে কি হয়, তরুণ প্রজন্মরা যদি তাদের উৎসস্থলে চলে যায়, মানে গন্তব্যস্থলে চলে যায়, তাহলে উৎসস্থলে কী হবে, তাদের জনসংখ্যা কম হবে, কারণ তারা সেখান থেকে চলে গেলে তাদের বিভিন্ন রকমের সমস্যা, সেখানে জনসংখ্যা কম হতে আরম্ভ করবে। তরুণ প্রজন্ম সেখানে তো কমবে, তরুণ প্রজন্ম কমলে সেখানে জনসংখ্যার হারও কমবে। এরপরে আসি জনসংখ্যা বৃদ্ধি। স্বাভাবিকভাবে সেখানে যদি তরুণ প্রজন্ম চলে যায়, তাহলে সেখানে জনসংখ্যা কমে যাবে, আর গন্তব্যস্থলে জনসংখ্যা বাড়বে। এরপরে আসছে আমরা বয়স কাঠামো। দেখা যাবে যে যেখানে গন্তব্যস্থল, সেখানে মানে তরুণ প্রজন্মের সংখ্যা বাড়ছে, আর যেখান থেকে উৎসস্থল থেকে যেখানে চলে যাচ্ছে, সেখানে বয়স্ক লোক, শিশু, এদের সংখ্যাই বাড়বে, তাহলে বয়স কাঠামোরও পরিবর্তন হবে। এরপরে যে জনসংখ্যার তারতম্য, এখানে কি জনসংখ্যার তারতম্য তো হবেই, যেখানে উৎসস্থল সেখানে তরুণ প্রজন্ম চলে গেলে সে জনসংখ্যার তারতম্য কম হয়ে যাবে, আর গন্তব্যস্থলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। একই কথা, বা আয়ুষ্কাল, যদি উৎসস্থলে আয়ুষ্কাল যারা বেশিরভাগই তো শিশু আর বয়স্ক লোকের সংখ্যা বাড়বে, তাদের আয়ুষ্কালও কমে যাবে। এরপরে আসছি আমরা অর্থনৈতিক ফলাফল। এই যে পরপর এগুলো এক একটা করে পয়েন্ট থাকতে পারে যে অর্থনৈতিক ফলাফলটা কি। অর্থনৈতিক ফলাফল কি, এইখানে দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, ব্রেন ড্রেন, এই দুটো কথা মনে রাখবে। এখানে ব্রেন ড্রেন মানে কি না, আমার দেশ থেকে যদি আমেরিকা চলে যায়, আমাদের দেশ থেকে ভারত থেকে যদি আমেরিকায় যায় যারা, তারা খুব উন্নত মানের ছেলেরা, যারা পড়াশোনা করছে, আইআইটি পড়ছে, বা তারা অন্যান্য পেশায় যুক্ত, সেই সমস্ত ব্রেনরা আমাদের থেকে চলে যাচ্ছে, তার মানে ব্রেনটা ড্রেন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আর একটা হচ্ছে কি না ব্রেন গেইন, তাহলে আমেরিকা কী করছে, ব্রেনটাকে গেইন করছে, মানে আমাদের দেশে যারা উন্নত মেধার ছাত্র, সেই মেধাগুলোকে তারা নিয়ে নিচ্ছে। তারপরে আছে কিনা উৎপাদনের প্রভাব। স্বাভাবিকভাবে আমাদের দেশ থেকে যদি উন্নত মানের ছেলেরা, কর্মদক্ষ ছেলেরা চলে যায়, তা আমাদের এখানে তো সম্পদ আহরণ, সম্পদ তৈরি করার ক্ষেত্রে সমস্যা আসবে। এরপরে কি না কর্মসংস্থান, আমাদের এখান থেকে চলে যাচ্ছে কর্মসংস্থান, তা আমাদের এখানে আস্তে আস্তে কমে যাবে, এই কারণে যে আমাদের কোনো কাজের জন্য লোক পাওয়া যাচ্ছে না। অথচ অন্য যেখানে মানে যেখানে তোমার বেশি জনসংখ্যা যাচ্ছে, মানে আমাদের যেটা চলে যায় গন্তব্যস্থলে, সেখানে প্রচুর লোক, সেখানে তার মজুরিও সেখানে বেশি পাবে। কিন্তু যেখানে উৎসস্থল, যেখান থেকে চলে যাচ্ছে, সেখানে কিন্তু সামান্য কাজের জন্য লোক পাওয়া যাবে না, অনেক বেশি পয়সা দিয়ে তাকে মজুরি দিতে হবে। এরপরে আসছি আমরা সামাজিক নিরাপত্তা। তো যেখানে তরুণ প্রজন্মরা চলে যাচ্ছে উৎসস্থল থেকে, সেখানে কি হবে না সামাজিক নিরাপত্তারও অভাব হবে,
কারণ সেখানে তো সবই বয়স্ক লোকেরা, শিশু লোকেরা, স্বাভাবিকভাবে সেখানে সামাজিক নিরাপত্তার অভাব হবে। এরপরে উদ্বাস্তু। উদ্বাস্তু তো আমরা জানি যে এক স্থান থেকে অপর স্থানে আমরা তাদেরকে জোর করে সরিয়ে দেওয়া হয়, তুলে দেওয়া হয়। তারপরে আসছে সামাজিক অস্থিরতা। এক স্থান থেকে যখন উৎসস্থল মানে যেখান থেকে চলে যাচ্ছে আর যেখানে পৌঁছাচ্ছে গন্তব্যস্থলে, সেখানে যখন তরুণ প্রজন্ম যাবে সেখানে কি হবে না সামাজিক একটা অস্থিরতা দেখা দেবে। এবং যেখান থেকে চলে যাচ্ছে সেখানে থেকে যেখানে পৌঁছবে গন্তব্যস্থলে সেখানে খাদ্য সংকট দেখা দেবে। আর মানুষ জমির অনুপাতে তারতম্য হবে। যেখান থেকে চলে যাচ্ছে সেখানে মানুষের থেকে জমি বেশি হবে, আর যেখানে পৌঁছচ্ছে সেখানে জমির থেকে মানুষের সংখ্যা বেশি বলে তার অনুপাত কম হবে। এরপর যে সাংস্কৃতিক গন্তব্যস্থলে ভাষা সংমিশ্রণ হবে। এক জায়গা থেকে যখন অন্য জায়গায় যাচ্ছে, চলে যাচ্ছে, যেখানে পৌঁছচ্ছে গন্তব্যস্থলে সেখানে ভাষার একটা বিভিন্ন রকমের ভাষাভাষীর একটা সংমিশ্রণ হবে। এবং সেখানে কেউ স্বাস্থ্য পরিষেবারও অনুন্নতি ঘটবে, কারণ সেখানে জনসংখ্যা যদি খুব বেশি চাপ দেয় সেখানে তাহলে স্বাস্থ্য পরিষেবারও সমস্যা হবে। বরং যারা কম গ্রামে থাকছে তাদের স্বাস্থ্যের অনেক ভালো হবে। স্বাভাবিকভাবে কম লোক সংখ্যা কম বলে সেখানে স্বাস্থ্য মানুষ স্বাভাবিকভাবে অনেকটা সুস্থ থাকতে পারে সেখানকার পরিবেশ। এরপরে আমরা আসছি মহাদেশ ভিত্তিক পরিব্রাজন। আমরা দেখছি এশিয়ার দেশের মধ্যে আমাদের ভারতবর্ষ থেকে অনেকে আরবে, ইরানে তারা কাজ করতে যাচ্ছে, আফগানিস্তানে কাজ করতে যাচ্ছে, আবার শিক্ষার জন্যই যাচ্ছে। আবার দেখা গেল যে অন্য আমাদের এশিয়ার দেশ থেকে আবার ইউরোপে যাওয়ার প্রবণতা অনেক বেশি। ইউরোপে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। ইউরোপে ইংল্যান্ডে এত 1917, 2017 থেকে 2021-এর মধ্যে এত জনসংখ্যা বাড়তে আরম্ভ করলো যে তারা ব্যস্ত হয়ে পড়েছে কী করে তাদেরকে সরানো যায়। আর এখান থেকে লোকে পড়াশুনো শেখার জন্য যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়ছে। আবার আফ্রিকা থেকে ভারতবর্ষে আসার প্রবণতা বাড়ছে। এইভাবে জনসংখ্যার এক স্থান থেকে অপর স্থানে বিদেশ ভিত্তিকও মানে এক একটা মহাদেশ ভিত্তিকও জনসংখ্যা অন্য মহাদেশে যাওয়ার একটা প্রবণতা বাড়ছে। ঠিক আছে, জনসংখ্যা তত্ত্ব ম্যালথাস প্রথম 1798 সালে তিনি তার এই জনসংখ্যা তত্ত্বটা কীভাবে হয় মূলত খাদ্য এবং হচ্ছে গিয়ে জনসংখ্যা বৃদ্ধি তার উপরই বেশি করে জোর দিয়েছিলেন। এখানে দেখো তত্ত্বের ব্যাখ্যাটা কিভাবে করা হয়েছে না, সময় ধরে নাও 0 থেকে 25, 50, 25 বছর পরে পরে 50, 75, 100 এরকম করে করা হলো। আর জনসংখ্যা বৃদ্ধির যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, অর্থাৎ 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, 32, 64। আর সম্পদ বৃদ্ধি পায় 1, 2, 3, 4 গাণিতিক হারে। তাহলে এইটা কি করে হয়, এই ছবিটা দেখলে বুঝতে পারবে যে এটা 0 থেকে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এইভাবে 2, 4, 6, 8 করা দেখা হয়েছে। আর এখানে সময়, তাহলে 25 বছরে 2, তারপরে যদি 50 বছরে দেখি তাহলে 4, এই যে 4, তারপরে 75 বছরে 8, এইভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, এইভাবে জনসংখ্যা বৃদ্ধি পাবে। আর খাদ্যের যোগান কি করে বৃদ্ধি পাবে, 1, 2, 3, 4 করে। তার মানে 25 বছরে 1, তারপরে 50 বছরে 2, তারপর 75 বছরে এই যে 3, তারপরে 100 বছরে 4, এইভাবে মোট দেখা, এইভাবে জনসংখ্যা বৃদ্ধির এই কার্ভ। এরপর দুটোকে একসঙ্গে করলে কি দাঁড়াবে না, জনসংখ্যা আর খাদ্যের যোগান। আমরা জানি জনসংখ্যা বৃদ্ধি পায় কত না, প্রথমে 0 থেকে 1 হলো, এখানেও 1 হলো, তারপরে 2 হলো, এটা 2 হলো, জনসংখ্যা বৃদ্ধি 2 হলো। কিন্তু যখন খাদ্যের যোগান 3, তখন জনসংখ্যা 2 জায়গায় 4 হয়ে যাচ্ছে, এখানে 4, তারপরে যেখানে এখানে 5-এর জায়গায় কি হচ্ছে 5 হচ্ছে, তখন এই চলে যাচ্ছে 8-এ। তার মানে জায়গায় কার্ভটা দাঁড়াচ্ছে এরকম, এইভাবে কার্ভটা আসছে। তার দুটোকে মিলালে এইরকম দাঁড়ায়। তাহলে জনসংখ্যার সঙ্গে খাদ্যের কার্ভটা এরকম। আবার বলছি, ম্যালথাস বললেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় কীরকম হারে না, জ্যামিতিক হারে 2, 4, 8 এভাবে। আর খাদ্যের যোগান বৃদ্ধি পায় 1, 2, 3, 4 করে। তাহলে এই দুটো মেলাতে গেলে কিছুতেই মিলবে না, একদিন খাদ্য সমস্যা দেখা দেবে। এটাই ম্যালথাসের মূল কথা। পরের ক্লাসে আমি তোমাদের ওর অপটিমাম পপুলেশন, ওভার পপুলেশন, এগুলো আমি তোমাদের বোঝাবো।